আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫,০০০ দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৩। স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি ২,৫৭,০০০। ২ মাস পর এনআইডি সংশোধন কার্যক্রম চালু। সর্বশেষ জানাবো, কার্যকর জবাবদিহি ছাড়া নতুন পে স্কেলে ঘুষ দুর্নীতি বৃদ্ধির অব্যর্থ হাতিয়ার হবে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫,০০০ দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে দেশি ৫৫,৪৫৪ জন। এছাড়াও ভোট দেখতে বিদেশ থেকে আসবেন ৫০০ সাংবাদিক ও পর্যবেক্ষক। রোববার ২৫ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশের অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ভোটের ব্রিফিং অনুষ্ঠানে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সানাউল্লাহ বলেন, নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৩। বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য নিহত হয়েছে। রোববার ২৫ জানুয়ারি এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR জানিয়েছে, বেলুচিস্তানের পাংজুর জেলায় পরিচালিত গোয়েন্দা ভিত্তিক অভিযানের IBO ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ৩ সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ের পর স্থানীয় এলাকার কমান্ডার ফারুক ওরফে সোরো, আদিল ও ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এলাকায় ভারত সমর্থিত অন্য সন্ত্রাসীদের ধরতে স্যানিটাইজেশন অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানায় সংস্থাটি। ISPR প্রতিশ্রুতি দিয়ে বলেছে, আজমে ইস্তেহকাম দৃষ্টিভঙ্গির অধীনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরলস সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পাকিস্তান থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। জিও নিউজের খবরে বলা হয়, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী কেপি এবং বেলুচিস্তান প্রদেশগুলো এই হামলার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে। ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৬ জানুয়ারি তার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো ২০২৫ সালে দেশ জুড়ে ৭৫,১৭৫টি IBO পরিচালনা করেছে। এসব অভিযানে ১,৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়। স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২,৫৭,০০০। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও উচ্চতম স্তরে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ হিসেব অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২,৫৭,১৯১ টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২,৪৫,৫২৭ টাকা, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস রোববার ২৫ জানুয়ারি অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন দামের পরিবর্তন সোমবার ২৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। সভায় বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সব পক্ষের সম্মতিতে দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী স্বর্ণ প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ককৃত ২২,০৫০ টাকা, ২১ ক্যারেট হলমার্ককৃত ২১,০৫০ টাকা, ১৮ ক্যারেট হলমার্ককৃত ১৮,০৪০ টাকা এবং সনাতন পদ্ধতি ১৪,৮২৫ টাকা। রূপা প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ককৃত ৬২০ টাকা, ২১ ক্যারেট হলমার্ককৃত ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট হলমার্ককৃত ৫১০ টাকা এবং সনাতন পদ্ধতি ৩৮০ টাকা।
বাজার বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি, ডলারের ক্রমবর্ধমান বিনিময় হার এবং বৈদেশিক বিনিয়োগের অনিশ্চয়তা এই পরিস্থিতির প্রধান কারণ। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দাম দেশের সব জুয়েলারি দোকানেই কার্যকর থাকবে। এছাড়া ক্রেতাদের থেকে সরকার নির্ধারিত ৫% ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আন্তর্জাতিক বাজারে ওঠানামার প্রেক্ষিতে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আমরা চাই ক্রেতা ও ব্যবসায়ীরা উভয়ই স্বচ্ছ ও স্থিতিশীল বাজার উপভোগ করতে পারেন। 2 মাস পর এনআইডি সংশোধন কার্যক্রম চালু। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের সুযোগ পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন ইসি। রোববার 25 জানুয়ারি বিকেল থেকে এই সেবাটি সাধারণ মানুষের জন্য আবারও সচল করা হয়েছে। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন হয়েছে। এখন থেকে আগের মতোই স্বাভাবিকভাবে এনআইডি সংশোধন করা যাবে। কেন এতদিন এই কার্যক্রম বন্ধ ছিল এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ভোটের ওসিভি ও আইপিসিভি নিবন্ধন ও প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার মতো বড় কাজগুলো চলছিল। এই জটিল টেকনিক্যাল কাজগুলো চলাকালীন এনআইডি সংশোধনের ডেটাবেজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন এই কাজগুলো সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি। উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং এনআইডি সংক্রান্ত যে কোনো অপব্যবহার বা ভুল তথ্য পরিবর্তন ঠেকাতে গত বছরের 24 নভেম্বর থেকে এই কার্যক্রম বন্ধ রেখেছিল ইসি। আজ নতুন নির্দেশনার মাধ্যমে এটি আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। এখন থেকে নাগরিকেরা যে কোনো ভুল সংশোধন বা তথ্য পরিবর্তনের জন্য যথাযথ নিয়ম মেনে আবেদন করতে পারবেন। কার্যকর জবাবদিহি ছাড়া নতুন পে স্কেলে ঘুষ দুর্নীতি বৃদ্ধির অব্যর্থ হাতিয়ার হবে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও রাষ্ট্রের আর্থিক সক্ষমতা যাচাই না করে ধরনের সিদ্ধান্ত নিলে তা ঘুষ ও দুর্নীতির প্রিমিয়াম বৃদ্ধির অব্যর্থ হাতিয়ারে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রোববার 25 জানুয়ারি এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জনপ্রশাসনে কার্যকর সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করে নতুন পে স্কেল কার্যকর করা হলে সরকারি খাতে দুর্নীতি ও অনিয়ম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। টিআইবি বলেছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত উৎকর্ষ নিশ্চিত করার পাশাপাশি যাদের করের টাকায় বেতন ভাতা দেয়া হয় সেই জনগণ সহজে ও মানসম্মত সেবা পাওয়ারও নিশ্চিত করতে হবে। এজন্য জনপ্রশাসনে কাঠামোগত সংস্কার, জবাবদিহি এবং দুর্নীতি বিরোধী ব্যবস্থাকে বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে। কমিশনারের প্রস্তাব অনুযায়ী গ্রেড সংখ্যা 20টি অপরিবর্তিত রেখে সর্বনিম্ন ধাপে বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত 23 সদস্যের বেতন কমিশন গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেয়। এই বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবিত বেতন ভাতা বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে ইতোমধ্যে আর্থিক সংকটে থাকা সাধারণ জনগণের উপর। এই বিপুল অর্থের যোগান কিভাবে আসবে এবং জনগণের উপর বাড়তি চাপ না দিয়ে সরকার কিভাবে অর্থ সংস্থান করবে সে বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেখা যাচ্ছে না। তিনি আরও প্রশ্ন করেন, বেতন ভাতা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যে বাড়বে তা সরকার আদৌ বিবেচনা নিয়েছে কিনা। যদি সরকারের কোনো পরিকল্পনা থাকে তবে তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। ইফতেখারুজ্জামান আরও বলেন, জনগণের করের টাকায় সরকারি কর্মজীবীদের বেতন দেওয়া হলেও ঘুষ ও দুর্নীতি অনেক ক্ষেত্রেই অলিখিত অধিকার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বেতন ভাতা বাড়লেও দুর্নীতি কমেনি, বরং অনেক ক্ষেত্রে ঘুষ ও অবৈধ লেনদেনের পরিমাণ আরও বেড়েছে। এবারও ভিন্ন কিছু হবে এমন আশা করার কোনো বাস্তব কারণ নেই। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, জনগণের উপর অতিরিক্ত আর্থিক
আর্থিক বোঝা না চাপিয়ে যদি সরকার নির্ভরযোগ্য অর্থসংস্থানের ব্যবস্থা করতেও পারে, তবুও বেতন ভাতা বৃদ্ধিকে বিচ্ছিন্ন সিদ্ধান্ত হিসাবে দেখা যাবে না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট সব আইন, বিধি ও প্রক্রিয়ায় কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।